কৃষ্ণনগর জেলা সংশোধনাগার কর্তৃপক্ষ এবং পশ্চিমবঙ্গ সরকারের সংশোধনী পরিষেবার আন্তরিক সহযোগিতায় রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন পূজনীয় স্বামী দিব্যানন্দজি মহারাজের নির্দেশনা এবং পরিচালনায় কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে 2003 সাল থেকে আবাসিকদের নৈতিক মান উন্নয়ন এবং স্বনির্ভরতার লক্ষ্যে নানাবিধ কর্মকাণ্ড পরিচালিত হয়ে চলেছে। নাট্যকর্মশালা পরিচালনা সেই কর্মকাণ্ডেরই একটি অংশ। কৃষ্ণনগর সিঞ্চন নাট্যগোষ্ঠী পূজনীয় মহারাজের অনুরোধে বিগত প্রায় 10 বছর ধরে এই নাট্য কর্মশালা পরিচালিত করে চলেছে। তার ফলস্বরূপ এই আবাসিক বৃন্দ ভেতরে অর্থাৎ সংশোধনাগারের ভেতরে বহু নাটক তারা মঞ্চস্থ করেছেন, কিন্তু বাইরে জনসমক্ষে দুটি বিখ্যাত নাটক মহাবৃত্তে এবং রক্তকরবী তারা অভিনয় করেছেন এবং আপনারা তার সাক্ষী রয়েছেন। আজ তাদের তৃতীয় উপস্থাপনা নাটক বিপ্লবী সন্ন্যাসী শ্রী অরবিন্দ। আমরা আজকে খুব আনন্দিত, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পূজনীয় স্বামী দিব্যানন্দজি মহারাজ। প্রসঙ্গত আজকে আমরা আরো আনন্দিত কৃষ্ণনগরবাসী, আমরা তথ্য সংগ্রহ করে জেনেছি পূজনীয় মহারাজের এটি 50তম বর্ষ কৃষ্ণনগরে পদার্পণোক্তি। এটি আমাদের কাছে খুব আনন্দদায়ক। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সংশোধনাগার প্রশাসন বিভাগের মাননীয় অ্যাডিশনাল সেক্রেটারি, ডিপার্টমেন্ট অফ ট্রাডিশনাল অ্যাডমিনিস্ট্রেশন শ্রী অসীম বিশ্বাস মহাশয়। আমাদের এখানে উপস্থিত আছেন মাননীয় অধীক্ষক শ্রী উত্তম কুমার মহাশয়। কিছুক্ষণের মধ্যে মাননীয় মন্ত্রী এখানে এসে উপস্থিত হবেন। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমি আন্তরিকভাবে অনুরোধ করছি আপনারা যদি এখানে মঞ্চে আসেন। পূজনীয় মহারাজ এরপর মাননীয় শ্রী অসীম বিশ্বাস মহাশয়, অ্যাডিশনাল সেক্রেটারি, ডিপার্টমেন্ট অফ ট্রাডিশনাল অ্যাডমিনিস্ট্রেশন, মাননীয় শ্রী উত্তম কুমার মহাশয়, অধীক্ষক কৃষ্ণনগর জেলা সংশোধনাগার। এবার এই উদ্বোধন সঙ্গীত পরিবেশন করবে সৌম্যদীপ পুরী, তবলায় সহযোগিতা করবে শ্রী ধ্যানেশ গোস্বামী। সৌম্যদীপ উঠিল মাবই
और वीर विप्लवी ऋषि अरविंदेर श्रीचरणे भक्तिपूर्ण प्रणाम जानाई। सशब्द प्रणाम जानाई मंचे उपविष्ट रामकृष्ण मठ रामकृष्ण मिशनेर अन्यतम सभा संकल्प एवं रामकृष्ण मठ काशीपुर अध्यक्ष पूजनीय स्वामीजी दिव्यानंद जी महाराज के। श्रद्धा नमस्कार जानाई मंचे उपविष्ट माननीय श्री असीम विश्वास महाशय, एडिशनल सेक्रेटरी करेक्शनल ऑफ एडमिनिस्ट्रेशन वेस्ट बेंगल। श्रद्धा नमस्कार जानाई उपस्थित सकल अधिकार बृंद तथा सकल सुधी दर्शक बृंद के जानाई आमार सशब्द नमस्कार। ओम असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय असत হইতে মোরে সৎপথে নাও জ্ঞানের আলোক জেনে আঁধার বুঝাও মরণের ভয় যা কমত করো দেখা দিয়ে ভগবান শঙ্কা হরো। সকলের শান্তি হোক, সকলের শান্তি হোক, সকলের শান্তি হোক। ওম শান্তি শান্তি শান্তি। আজ 30শে মার্চ 2025 কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে আবাসিক কয়েকজনের দ্বারা বিপ্লবী ঋষি অরবিন্দ নাটকটি মঞ্চস্থ বেক্ষণী। আনন্দের খবর, আমাদের কাছে আজকে উপস্থিত হয়েছেন মাননীয় উজ্জ্বল বিশ্বাস মহাশয়। তিনি কিছুদিন আগে পর্যন্ত এই সংশোধনী পরিষেবার বিভাগেরই মন্ত্রী ছিলেন, এখন অন্য কাজ করেন, অন্য বিষয়ের মন্ত্রী। তিনি ভালোবাসেন সংশোধনাগারকে, এটা বোঝা যাচ্ছে। তিনি তার ব্যস্ততার মধ্যেও আজকে কথা দিয়েছিলেন আসবেন, এলেন, এবং আমরা একটু পরে তাঁর কথা শুনব। আমরা 2003 সাল থেকে এই কৃষ্ণনগর সহ আরো অনেকগুলি সংশোধনাগারে যাই এবং আবাসিকদের সাথে কথা বলি। আবাসিকদের সামগ্রিক উন্নয়নের জন্য নানাভাবে কাজ করা হয়। তার মধ্যে কৃষ্ণনগর একটি বিশেষ সংশোধনাগার। এখানে যেমন পুরুষরা কাজ করেন ভলেন্টিয়ার হিসেবে, তেমনি সারদা সঙ্গে মায়েরা বা মহিলারাও সেবা করেন মহিলা আবাসিক বৃন্দকে। যে কাজের কথা ইতিমধ্যে বলা হয়ে গেছে, বলতে চাই না। মেয়েদের হাতের তৈরি জিনিসপত্র এবারেও আমরা কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু উৎসবে এটি কাউন্টার করে সেল করেছি এবং যা জিনিস নিয়ে যাওয়া হয়েছিল সবগুলি সেল হয়েছে। খুব সুন্দর এরা প্রোডাকশন দেয়, কাজ করে। এইরকমই আমাদের টেলারিং ইউনিট একটি আছে ছেলেদের জন্য, সেখানেও কিছু জামা কাপড় তৈরি হয় এবং এই জামা কাপড়গুলি অনেকগুলি আমরা কিছু অনাথালয়ে শিশুদের মধ্যে বিতরণ করেছি। লেখাপড়ার ব্যবস্থা হয়, কম্পিউটার শেখানো হয়। এই নাটক এখন এই গোষ্ঠীর দ্বারা খুব সুন্দর নাটক হচ্ছে। তার আগে ভেতরে আবাসিক বৃন্দই নচিকেতা নামে কঠোপনিষদের চরিত্র নচিকেতা, সেই বিষয়ে একটি সুন্দর নাটক করেছিলেন আবাসিকরা। নিয়মিত স্পোর্টস হয়, ছেলেদের ঘরে হয়, আলাদা বাইরে মহিলাদের জন্য স্পোর্টস হয়। সব রকমের বলছিলাম সামগ্রিক উন্নয়নের ব্যবস্থা হয়। অনেকের ধারণা নেই এই সংশোধনাগার সম্বন্ধে। আমি কিছুদিন আগে মেদিনীপুর সংশোধনাগারে গিয়েছিলাম। সেই সময় 5 জন ডাক্তারবাবুরা সংশোধনাগারে ছিলেন। পরে ওরা সুপ্রিম কোর্টের অর্ডারে বেল পেয়ে গেছেন, চলে এসেছেন। একজন ডাক্তারবাবু আমার বক্তৃতার পরে বললেন, আমি কিছু বলতে চাই। সুন্দর কয়েকটি কথা বললেন। বললেন, আগে আমি যখন গাড়ি ড্রাইভ করে যেতাম, এই 18 ফুট উঁচু দেওয়ালের ভেতরে বোধহয় সবাই কালো আদমি, খারাপ মানুষ, এই ধারণা ছিল আমার। কিন্তু ভেতরে আমি যখন কিছুদিন থাকলাম, তখন আমার এই ধারণার পরিবর্তন হলো। আমি বললাম, কিভাবে হলো বলুন। তিনি বললেন, আর সম্প্রতি আমার অসুখ হয়েছিল। আমার পাশে যারা থাকেন সংশোধনাগারে, মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে,
তারা আমাকে এমন সেবা করেছিলেন, আমার বাড়িতে কখনো আমার মা এরকম সেবা করেনি, আমার স্ত্রী আমাকে এই রকমের সেবা করেনি, আপনজনরা সেবা করেনি, হাসপাতালেও আমি এমন সেবা পেতাম না। সংশোধনাগারের আবাসিকরা ওই সতীর্থ আবাসিকদের এইরকম করেই সেবা দিয়ে থাকেন। ওদের একজনের দুঃখ হলে আরেকজন সহানুভূতি শুধু নয়, তাদেরও দুঃখ বোধ করেন। এই যে মানুষের ধর্ম আসলে আমি গিয়েছিলাম সাউথ আফ্রিকায়, সেখানে একটা এক্সিবিশন দেখতে গেলাম। সেখানে পোস্টকার্ডের মধ্যে একটা কাগজে লেখা আছে উবুন্টু, UBUNTU, এবং লিনাক্সের কম্পিউটারে এটা উবুন্টু বলে শব্দ আছে, উবুন্টু পার্ট আছে। তো সেখানে দেখলাম লেখা আছে একজন নৃতত্ত্ববিদ, যারা মানুষের চরিত্র নিয়ে গবেষণা করেন, অ্যানথ্রোপোলজিস্ট, তিনি 50-60টি ছেলে মেয়ে নিয়ে ছোট 8 বছর 9 বছরে তাদের নিয়ে একটা পরীক্ষা করেছিলেন। একটা স্পোর্টসের মতো দাগ কাটলেন, সাদা চুনে গুঁড়ো দিয়ে একদিকে ছেলে মেয়েগুলোকে রাখলেন, রেখে বললেন ওই দেখো 100 মিটার দূরে একটা গাছের কাছে, ওখানে একটা বড় ঝুড়িতে মিষ্টি আছে, রেডি স্টেডি গো বলবো, যে প্রথমে গিয়ে পৌঁছবে সে পুরো মিষ্টি ঝুড়িটা পাবে। রেডি স্টেডি গো বলার পরে দেখা গেল ওই বাচ্চারা কেউ একা গেলেন না, সবাই একত্রে হাত ধরে হিউম্যান চেন তৈরি করে পৌঁছলো সেখানে। তারপরে নৃত্য করতে করতে, নাচ করতে করতে মিষ্টি তুলে তুলে খাচ্ছে। ক্যাম্প ফায়ার বলে যাকে, সেরকম ক্যাম্প ফায়ার করছেন, বাচ্চারা করছে। তারপরে উনি বলেন তোমরা আমার কথা শুনলে না কেন, why did you not obey me? তখন ওরা বলল উবুন্টু, what does ubuntu mean? ubuntu মানে কি? তখন ওরা বলল how one can be happy when others are sad. যখন একজন কি করে সুখী হবে যদি অন্য সবাই চারদিকে অসুখী থাকে, দুঃখী থাকে। তারপরেও বললো একটি সুন্দর কথা, I am because we are. আমি আছি কারণ তোমরা আছো, আমরা আছি বলে। একজন একা সুখে শান্তিতে থাকতে পারে না যদি অপরে তাকে সাহায্য না করে। আমাদের জগতে, রামকৃষ্ণ জগতে কথামৃত পড়লে পাবে বিজয় কৃষ্ণ গোস্বামীর নাম এবং ছবি। মহাপুরুষ ব্যক্তি, তিনি এখন বাংলাদেশ, গ্রাম থেকে গ্রামান্তরে যেতেন ধর্ম প্রচার করতে। উনি প্রথমে ব্রাহ্ম সমাজে ছিলেন, ব্রাহ্ম সমাজের অবস্থাতেই তিনি চলে গেছেন, দেহত্যাগ করেছেন। তো সেই মানুষটি ঠাকুরের কাছে এসে ভক্তি লাভ করেছিলেন, ভক্তির শিক্ষাও নিয়েছিলেন। তো বিজয় কৃষ্ণ গোস্বামী যখন গ্রাম থেকে গ্রামান্তরে ধর্ম শিক্ষা দিতে যেতেন, গ্রামের মেত্রানীকে ডাকতেন, ডাকিয়ে বসিয়ে তাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতেন যে তোমরা আছো বলে আমরা পরিষ্কার আছি, সুখী আছি, সুন্দর আছি, কারণ তোমাদের সেবা পাই। সত্যি এই নিচের তলার মানুষ, যাদের আমরা শ্রমজীবী মানুষ বলি, এরা অনেক মহৎ কাজ করেন। স্বামী বিবেকানন্দ বলতেন, এ ভারতের শ্রমজীবী তোমাদের প্রণাম করি। সত্যি মানুষ সমষ্টিটাই আসলে মানব সভ্যতা, আর একজন একা থাকতে পারে না। বলছিলাম সংশোধনাগারে অনেক ভালো মানুষের অধিষ্ঠানী নাটকগুলি দেখলে বোঝা যায়। কলকাতা অঞ্চলে অলকানন্দা রায় এইরকম নৃত্যনাট্য করান, সেই নাটক এখনো ইউটিউবে পাওয়া যায়। বাল্মীকি প্রতিভা, যারাই দেখেন, যাদের বলি দেখো, দেখে সবাই উচ্ছ্বসিত প্রশংসা করেন যে বাইরের শিল্পীরাও এমনটি পারবে না। 100 বার এই বাল্মীকি প্রতিভা মঞ্চস্থ হয়েছে। গত 17ই সেপ্টেম্বর আমাদের অনেক ভক্তরাও গিয়েছিলেন কলকাতায় রবীন্দ্র সদনে এই নৃত্যনাট্য দেখতে, অলকানন্দাদির নেতৃত্বে। এরকম এখানেও আমরা এই রক্তকরণী 2 বার করেছি, একবার ভেতরে একবার বাইরে। এখানে এইরকম মহাবীরকে ভেতরে করেছি, বাইরে করেছি। ওই অবলা মেলা হয়, সবলা মেলা, এই ক্যালকাটা সেন্ট্রাল পার্কে, সল্টলেকে, করুণাময়ীর কাছে, সেখানেও মহাবীর নাটকটি এরা করেছিলেন কৃষ্ণনগরের আবাসিকরা। সকলের প্রশংসা অর্জন করেছে। সত্যি মানুষের ভেতরেই আছে দেবতা। স্বামী বিবেকানন্দ প্রথম
হিন্দু ধর্ম নিয়ে বক্তৃতা করতে গিয়ে লিখিত একটা পেপার পড়েছিলেন। সেখানে বলেছিলেন ইয়ে আর দি সিনার্স, তোমরা পাপী। কে বলেছে তোমরা পাপী? ইট ইজ এ সিন টু কল এ ম্যান সিনার। মানুষকে পাপী বলাই মহাপাপ। সত্যি মানুষ ভুল করে, অন্যায় করে, আবার নিজেরা নিজেদের সংশোধন করে। একটি ছেলের কাহিনী বলে শেষ করি। মালদায় কাজ করছি, ডিস্ট্রিক্ট জাজ সুপারিনটেন্ডেন্ট অমল ঘোষ আর উনি অমল ভট্টাচার্য। আমি বসে আছি, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠান শেষে একটি ভাই বলল আমি কিছু বলবো। আমি বললাম বলো। সে বলল এবারে যদি আমি বাইরে বেরিয়ে যাই আর আসবো না। সে ছিল নিয়মিত পিক পকেটার, পকেটমার ছিল, পকেটমারি করত। আর সামান্য কিছুদিন সংশোধনাগারে থাকতে হতো, তাহলে বেল বন্ড দিয়ে 500 টাকা বেল বন্ড দিয়ে ছাড়া পেয়ে যেত। এবারে তার মধ্যে একটা গ্লানি এলো। কি করে এলো? লাইব্রেরিতে স্বামী বিবেকানন্দের বই আরো রবীন্দ্র রচনাবলী ইত্যাদি পড়ে তার চেতনা হলো যে আমি মানুষ, আমি বারবার সংশোধনাগারে আসবো, জেলে আসবো, মানুষের পকেটে হাত দিয়ে, আমি আর এই কাজটি করব না। সত্যি সে আর আসেনি। আরো 5 বছর আমি ছিলাম। তাকে প্রত্যেক বছর অন্তত 3 বার জেলের ভেতরে দেখতাম। পরে 5 বছর 15 বার দেখার কথা, একবারও দেখিনি। রিলিফ করতে যাচ্ছি, মানিকচক বলে একটা জায়গা আছে, কাছে ভূতনিতে রিলিফ করতে যাচ্ছি। গাড়ি দাঁড় করিয়েছি জল খাবো বলে। রানিং কন্ডিশনে জল খেতে অসুবিধা হয়। সেই সময় দেখলাম বাগান থেকে একটা ছেলে ছুটে এলো, যুবক। এসে বলল আপনাকে সাহায্য করতে পারি, কিছু অসুবিধা হয়েছে, মিস্ত্রি লাগবে গাড়ি সারাবার জন্য? বললো না ভাই কিছু না, জল খাবার জন্য দাঁড় করিয়েছি। বললাম তোমার সাথে কোথায় দেখা হয়েছিল? সে বলল ভেতরে দেখা হয়েছিল। আমি বুঝে নিলাম সংশোধনাগারের ভেতরে, সবার সামনে সংশোধনাগার বা জেলের ভেতরে দেখা হয়েছে, এটা সে বলতে চায়নি। তারপরেই বলে জানেন আমি আসার সময় আপনাদের বুক স্টল থেকে কিছু বই নিয়ে এসেছি। সবার স্বামীজি, শক্তিদায়ী ভাবনা, স্বামীজির আহ্বান, এইসব বই আমাকে প্রেরণা দিয়েছে। মানুষ নিজের ভাগ্য নিজে রচনা করে, তার থেকেই আমি শিখেছি। এবং আমি এখন এই বাগানে কাজ করি, পরিশ্রমে কাজ করি, সবে মিলে 10 থেকে 12,000 টাকা আয় করি। আমার আর ওই যে জগৎ, পকেটমারের জগৎ, তাতে আর যেতে হয়নি। আশীর্বাদ করুন যেন আমি ঠিক এইরকম থাকতে পারি সারা জীবন। সত্যি স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গরু ওই মিথ্যে কথা বলে না, দেওয়াল চুরি করে না, কিন্তু গরু গরুই থাকে, দেওয়াল দেওয়ালই থাকে। মানুষ ভুল করে, আবার মানুষ নিজেকে কারেক্ট করে নিতে পারে। যাই হোক, আমরা এই উজ্জ্বল বাবুকে পেয়েছি। উজ্জ্বল বাবু আর আমি দুজনে মিলে একবার কৃষ্ণনগরে কিছু মানুষ অনশন করেছিল, অনেকদিন ধরে জেলে পড়ে আছে। আমরা ওদের বোঝালাম, তারপরে কিন্তু ওরা বুঝল এবং অনশন ব্রত ভঙ্গ করল। তারপরে উজ্জ্বলবাবু ওদের যাতে কেসগুলো প্রগ্রেস করে সেই ব্যাপারে সাহায্য করেছিলেন। এইভাবে সবাই মিলে আসলে এই সংশোধনাগারের কাজে নানাভাবে সাহায্য করে চলেছেন। সকলের সহায়তায়, সহানুভূতিতে সংশোধনাগারে একটা সত্যি সত্যি সংশোধনের বাতাবরণ বলি আমরা, একটা পরিবেশ রচনা হয়েছে। আজকে তারই একটি বাস্তব রূপায়ণ আপনারা সবাই দেখবেন। আমার ভালো লাগছে, কৃষ্ণনগরের অনেক মানুষজন এসেছেন। আচরাপাড়া থেকেও এসেছে 3 জন, কিংবা আরো বেশি হয়তো এসেছে। আমি 3 জনকে চিনি, 3 জনকে দেখছি। বহরমপুর থেকেও কেউ কেউ এসেছে, একটু আগে দেখা হয়েছে। সবাই এই সংশোধনাগারকে ভালোবাসে এবং সংশোধনাগারে কাজ দেখতে চায়। আর এখানকার এই সারদা সংঘ এরা নিয়মিত এদের জন্য, মহিলা আবাসিকদের জন্য কাজ করে চলেছে। তাদেরও আমি আন্তরিকভাবে শ্রদ্ধা, কৃতজ্ঞতা, নমস্কার জানাই। সকলকে সাধুবাদ দিই। সকলে ভালো থাকুন। এবারে আমাদের মন্ত্রী মশাই দুটো কথা বলবেন, তারপরে আমাদের নাটক শুরু হবে।
হিসাবে বড় একটা মন দিতে পারি। হ্যাঁ, তা বলো। শেষদা, লর্ড কার্জনের বাংলা ভাগের বিরুদ্ধে আমাদের আন্দোলন এখন চূড়ান্ত করবে। চতুর্দিকে মানুষ ক্ষোভে ঘুরছে। এই সুবর্ণ সুযোগ, এখন কিছু একটা করতে না পারলে দেশবাসী কিন্তু আমাদের ক্ষমা করবে না। কিন্তু সবটাই আর এখন আমাদের হাতে নেই বাড়ি। সুরাট কংগ্রেসে তো দেখলে। আমি কিন্তু আগে থেকেই জানতাম ওই নরমপন্থীরা স্বদেশী আন্দোলনকে সমর্থন করলেও আমাদের পূর্ণ স্বরাজ, বয়কট, জাতীয় শিক্ষা কোনো নীতিকেই ওরা মানবে না। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তো কৌশল এসব করায়। শুধু সুরেন বাণিজ্যে গোখলেও তো ছিল সেই দলে। হ্যাঁ, সভাপতি হতে দিলেন না লালা লাজপত রায়কে, বরং উনাদের অনুগামী রাজবাড়ি ঘোষকে দিলেন বসিয়ে। আমি কিন্তু স্পষ্ট বলছি শেষদা, ওদের ওই স্বায়ত্ত শাসনের দাবি আমরা মানব না। আমাদের চাই স্বাধীনতা, পূর্ণ স্বরাজ। দেখো বাড়ি, আমাদের মধ্যে বিরোধটা তো ঠিক নয়। এতে লাভবান হলো ইংরেজ কাজ। বড়রাজ মিত্র ভারত সচিব মানলোকে লিখেছেন, কংগ্রেসের এই ইচ্ছে তাদের পক্ষে বিরাট জয়। দাদা, আমরা কিন্তু আপনার মুখ চেয়ে আছি। এই স্বদেশ কেবলমাত্র মাঠ, বন, পর্বত কিংবা নদীর মতো জনপদ তো নয়। স্বদেশ হলো মা, আর সেই মায়ের বুকের উপর বসে যদি কোনো রাক্ষস রক্ত পান করে তবে ছেলেকে নিশ্চিত বসে থাকবে। আমরা লড়ার জন্য প্রস্তুত। মনে রেখো, 30 কোটি ভাই বোন অনাহারে অত্যাচারে জর্জরিত। তাদেরকে বাঁচাতে হবে, উদ্ধার করতে হবে দেশ মাতৃকাকে। আপনি পথ নির্দেশ করুন। লড়াইয়ের জন্য প্রথমেই প্রয়োজন জনসংগঠন। যতীন্দ্রনাথ ব্যানার্জিকে আপনি পাঠিয়েছিলেন, তার পরামর্শ মতো আমরা বিপ্লবী সংগঠনগুলোর মধ্যে সংযোগ করে তুলেছি। এ খবর বাড়ি আমাকে জানিয়েছে। এখন সব থেকে জরুরি হলো ব্রিটিশ বিরোধী আন্দোলনকে জোরদার করে তোলা। সেক্ষেত্রে অসহযোগ, বয়কট ও স্বদেশী হবে আমাদের একমাত্র পথ। শেষদা, সারা বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছে অসহযোগ। দলে দলে মানুষ বয়কট করছে ইংরেজদের অফিস, আদালত, স্কুল, কলেজ। গড়ে উঠেছে জাতীয় বিদ্যালয়। পথে পথে বিদেশি দ্রব্য পড়ানো হচ্ছে, চলছে পিকেটিং। তাতেও বিপদ পড়ছে না এই ব্রিটিশ সরকারের। হ্যাঁ দাদা, বরং উল্টে বেড়ে চলেছে দমন পীড়ন। প্রতিদিন নতুন নতুন কৌশল আমদানি করছে তারা। মামা, সত্যেন কি সংবাদ? দূর সংবাদ আছে। যুগান্তরকে ঘেরাও করেছে পুলিশ, থানা তল্লাশি চলছে। হ্যাঁ, নিষেধাজ্ঞা জারি করা ভাঙ দিল না, সরাসরি অফিসে আনা। শুধু তাই নয়, পত্রিকার সম্পাদক হিসেবে গ্রেফতার করেছে ভূপেন বাবুকেও। ভূপেন ধরা পড়েছে, পালাতে পারলো না। ভুল করছো বাড়ি। ও ভূপেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দের ভাই। পালানোর খাতে নেই। তাহলে এইভাবে ধরা যাবে? যা শুনলেন, ভূপেনের কাছে খবরটা পৌঁছে দাও। সে যেন ব্রিটিশ আদালতে বিচার গ্রহণে অস্বীকার করে। এটাই হোক সরকারের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে তার প্রতিবাদ। ঠিক আছে। শেষদা, এরপরেও কি ওই অহিংস নীতি ধ্বজা ধরে বসে রাখবো? কি বলতে চাইছো তুমি? এতদিন যা কাগজে কলমে লিখেছি, আজ তা করে দেখাতে চাই। আমার মনে হয় এখনই আমাদের সশস্ত্র বিপ্লবে নামা উচিত। তাতে লাভ? দেখো, সশস্ত্র লড়াই ইংরেজদের হত্যা করতে পারলে ধ্বংস হবে ব্রিটিশ আমলাতন্ত্র, ভেঙে পড়বে ওদের নিয়ন্ত্রণ, ভয় পাবে ওরা। প্রাণের ভয়ে বাধ্য হবে এদের ছেড়ে পালাতে। তোমাদেরও কি সেই মত? কিন্তু তার জন্য অর্থ চাই, অস্ত্র চাই। সেসব সে সাহায্য নিয়ে হোক বা টাকা দিতে হোক, অর্থ আমরা ঠিক জোগাড় করবোই। আর অস্ত্র সে বিষয়টা অনেকটা আগে আছে। চন্দ্রনগরের বিপ্লবীরা বন্দুক সংগ্রহে সাহায্য করছে। তাছাড়া হেমদা আনসারি জিজ্ঞাসাতে ওবাদারি পৌঁছ। এই হেমদা, হলো না? হ্যাঁ, প্রাথমিক পরীক্ষা হয়ে গেছে, এখন শুধু প্রয়োগ যাবে। বেশ, কিন্তু বিপ্লবী আন্দোলনের জন্য চাই মজবুত সংগঠন আর উপযুক্ত কর্মী। সেই কাজও চলছে শেষদা। ইতিমধ্যে আমরা যুগান্তর অনুশীলন সমিতির মাধ্যমে গোপনে সদস্য সংগ্রহ শুরু করেছি। শারীরিক ও মানসিকভাবে তাদের বিপ্লবের জন্য গড়ে তোলার কাজ চলছে। হ্যাঁ দাদা, ক্ষেত্র বাহিনী এখন আপনি নির্দেশ দিলে। মনে রেখো, সশস্ত্র লড়াই বিপ্লবের চূড়ান্ত পথ। আমরা প্রস্তুত। তবে এসো, অগ্নিমন্ত্রে দীক্ষিত
হৃদয় সকলে দেশ মাতৃকার জন্য প্রাণ দেব, তবু মুখ খুলব না। তোমাদের হাত ধরেই ঘটুক ভারত মাতার শৃঙ্খল মুক্তি। যাও, বন্ধের মাতারাম মন্ত্রে দীক্ষিত করো সকলকে। দেখি
কমিশনার ঘোষণা করেছে হত্যাকারীকে খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করা হবে। চারিদিকে ধর পাকড় চলছে, তাই দাদার নির্দেশ আমাদের গা ঢাকা দিতে হবে। মানে পালিয়ে বাঁচতে হবে বিতর্কা পুরুষের মতো। সেটাই নির্দেশ। এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, আমি চলি। মালিক, এখন আর বসে থাকার সময় নয়, দুটাকে সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ অরিন্দা, তুমি আমাদের নেতা, যার কাছে সিদ্ধান্ত নাও। সিদ্ধান্ত আর কি, পালাতে হবে হেরোর মতো, লুকিয়ে পড়তে হবে, গা ঢাকা দিতে হবে সকলকে ভিন্ন সরীসৃপের মতো। তাছাড়া এখন পথই বাকি। আর আমরা তো জিততেই চেয়েছিলাম লড়াই করে। ঋষিকেশ, দাদা, যাও কাগজপত্র যা আছে সব পুড়িয়ে দাও। ঠিক আছে। উল্লাস, হ্যাঁ দাদা, টাকা পয়সা যা আছে নিয়ে নিও। ঠিক আছে। তারপর গুলি বন্দুক যা কিছু আছে লোহার বাক্সে ভরে লুকিয়ে গেল মাটির নিচে। কোনো সাক্ষ্য প্রমাণ যেন না থাকে। ভোরের আলো ফোটার সাথে সাথে চলে যেতে হবে আন্ডারগ্রাউন্ডে। বারিন্দা, বারিন্দা, পুলিশ ঘিরে ফেলেছে তাদের সাথে। এখন উপায় আমাদের ছাড়া কোনো পথ নেই। কিছুতেই না। দরকার হয় বীরের মতো মরবো লড়াই করে। উল্লাস, মাথা ঠান্ডা করো। প্রয়োজনে জয়ের জন্য কখনো অপেক্ষাতেও হয়। বেশ, তবে তাই হোক। শোনো, দরকার হলে আমি সারেন্ডার হবো। কেউ পালানোর চেষ্টা করবে না। চারদিকে পুলিশ ঘিরে ফেলেছে। খবরদার, এতটুকু নড়লেই গুলি চালাতে বাধ্য হব। All of you under arrest. দাদা, দাদা, পুলিশ। আসবে সেটা জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি সেটা ধারণা করুন। পুলিশ নিজে তারা ঘিরে ফেলেছে, আপনাকে খুঁজছে। পাশে ঘরে বন্দুকগুলো রাখা ছিল, সেগুলো কোথায়? ওগুলো আগে সরিয়ে দিয়েছি। বেশ, অবিনাশ, পিছনে জামা দিয়ে রেখে সন্তর্পণে বেরিয়ে যাও। কিন্তু আপনি, আমাকে নিয়ে চিন্তা করো না, যাও। কিন্তু অবিনাশ, এটা আমার নির্দেশ। ঠিক আছে। Hands up! Are you Aravind Ghosh? Arrest him! Yes, sir. গ্রেপ্তারের কারণটা জানতে পারিনি। একজন সন্ত্রাসবাদী খুনিকে নিশ্চয় সে কৈফিয়ত দিতে হবে না। আপনার মতো ব্রিটিশরাই আজ ভারতীয়দের বাধ্য করছে সন্ত্রাসের পথ বেছে নিতে। ননসেন্স! ব্রিটিশদের তো ছাড়ো। ইউ ব্লাডি পুলিশ ইন্ডিয়ান। স্যার, উনি অধ্যাপক, শিক্ষিত মানুষ, বিদেশ থেকে বিএ পাস করেছে। ও, মিস্টার অরবিন্দ ঘোষ, বিয়ে। স্যার, হ্যান্ডকাপটা খুলে দিলে হয় না?
না 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 না, আপনার মতো একজন গ্রাজুয়েট শিক্ষিত মানুষের জন্য এমন নোংরা শস্যজাতি ঘর, এ বড় লজ্জা। আমি দরিদ্র, দরিদ্র মতো থাকতেই পছন্দ করি। ও, তা ধনী হবার জন্য এমন বোমার কারবার ফেলেছিলেন কেন? সেটা বোঝবার ক্ষমতা আপনার নেই সাহেব। সেটা আপনার এমন অনেক ত্যাগের খবর আমাদের জানাতে মিস্টার ঘোষ। কেবল ব্রিটিশ সরকারের চাকরি করবেন না বলে আইসিএসে ঘোড়াই চড়ার পরীক্ষাটা দেননি। চাকরি দিয়েছিলেন বরোদা রাজা সুয়াজি রায়ের অধীনে। এরপর বরোদা কলেজের প্রিন্সিপালের চাকরিটাও ছেড়ে দিয়ে মাত্র 150 টাকায় যোগ দিলেন কলকাতা ন্যাশনাল কলেজে। কারণটা কি মিস্টার ঘোষ? আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। ব্যক্তিগত নয়, বোমার কারবারে কারো জোরদার করা। আর সে কারণেই বুঝি আপনার ওই মুরারির পুকুরের বাগান বাড়িটা ছেড়ে দিলেন আপনারই ভাই বাড়ির ঘোষের হাতে, কেবল বোমা আর এই সন্ত্রাসবাদী তৈরির কারখানা করার জন্য। সে বাড়ি যতটা আমার, ঠিক ততটাই বাড়ি নেই। আর সেটা যে বোমা তৈরির জন্য দেওয়া হয়েছিল সেটা জানবেন কি করে? বোমার কারবারটা যে সেখানে আবিষ্কার হয়েছে মিস্টার ঘোষ। গুহার সন্ধান যখন পেয়েছি তখন যত হিংসই হোক পশুগুলাকে খাঁচাই পড়বই। স্যার, স্যার, নিচে নবশক্তির অফিস ঘরে একটা বড় সিন্ধুক পাওয়া গেছে। সিন্ধু? ইয়েস স্যার। ভেঙে ফেলো, দেখো কি আছে ওতে। স্যার, হাজার চেষ্টা করেও ভাঙা যাচ্ছে না। ননসেন্স! স্যার, সিন্ধুকটা থানায় নিয়ে গিয়ে ভেঙে দেখলে হয় না? রোহিত, যাও নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ইয়েস স্যার। স্যার, এটা বাইসাইকেল পাওয়া গেছে। বাইসাইকেল? তাতে কুষ্টিয়া নামে। কুষ্টিয়া? স্যার, কে বলতে পারে সেই কুষ্টিয়া সাই হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছিল কিনা? রাইট। মিস্টার ঘোষ, আমরা নিশ্চিত ওই কুষ্টিয়া হত্যাকাণ্ডের মূল চক্রী আপনি। খুন করার পর হত্যাকারীরা যে সাইকেল চেপে পালিয়েছিল সেটা সরবরাহ করেছিলেন আপনি, আর সেটা পাওয়া গেছে আপনারই ঘরে। আপনার কল্পনা শক্তিকে তারিফ করতেই হবে। স্যার, স্যার, বোমা পাওয়া গেছে? ইয়েস স্যার। কোথায়? স্যার, একটা কাগজের পেটির মধ্যে। মধুসূদন বাবু, ইয়েস স্যার। যান নিয়ে আসুন। স্যার, যান স্যার, আমি যান বলছি। এই চলো। মিস্টার ঘোষ, আমাদের কাছে খবর আছে ওই সন্ত্রাসবাদী দলের নেতা আপনি। আর যতই সেটা আপনি ঢাকতে চান না কেন আমি তা প্রমাণ করেই ছাড়ব। কেউ আপনাকে বাঁচাতে পারবে না মিস্টার ঘোষ। সাবধানে, সাবধানে মধুসূদন বাবু, দেখবেন রান্না করে সাবধানে রাখুন। সাবধানে, সাবধানে, সাবধানে। মিস্টার ঘোষ, এটা নিশ্চিত নতুন কোন তেজস্ক্রিয়, নিশ্চয় ব্রিটিশ মানার নয়া উদ্যোগ। কি আপনারই তৈরি উচিত? উত্তর দিন, উত্তর দিন মিস্টার ঘোষ, উত্তর দিন। খবরদার, খবরদার মিস্টার ঘোষ, গুলি করতে বাধ্য হব। খবরদার মিস্টার ঘোষ, খবরদার মিস্টার ঘোষ। এটা বোমা নয় সাহেব, দক্ষিণেশ্বরে পবিত্র মাটি। মাটি? এই সাহস নিয়ে ভারতবর্ষকে বেশি দিন পরাধীন করে রাখতে পারবে না সাহেব। ভারতবর্ষ একদিন স্বাধীন হবে। সেটা আমি নন। ইয়েস স্যার। যাও ওটা ল্যাবরেটরিতে পাঠানোর ব্যবস্থা করো। ইয়েস স্যার। মিস্টার ঘোষ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কারণটা জানতে পারি কি? অপরাধ নরহত্যা ও সন্ত্রাস সৃষ্টি। আমি এই অপরাধ অস্বীকার করছি।
কেন গো মা তোর রুক্ষকে, কেন গো মা তোর ধুলায় আসন, কেন গো মা তোর মলিন বে, তপ্ত কোটি সন্তান যার তাকে উঠছে আমার দেশ, আমার দেশ। বঙ্গ আমার, জননী আমার, মাতৃ আমার, আমার দেশ। কেন গো মা তোর শুষ্ক নয়ন, কেন গো মা তোর রূপকে, কেন গো মা তোর ধুলায় আসন, কেন গো মা তোর মলিন বেশ, সপ্ত কোটি সন্তান যার ডাকে উঠছে আমার দেশ। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ, সপ্ত কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। গান গান চলছে, যে সত্য পদকার রক্ত গরম করা উত্তেজক, তারপর খুন, রাহাজানি, হত্যা, অবশেষে নির্মদের আত্মহনন। দলের নেতাটা কে? দলের নেতাটা কে শুনি? নিশ্চয় বালিম ঘোষ। ওসব পাগলামি মাথা থেকে দূর করুন বালিম বাবু। কি হবে, কি হবে এসব করে? কোথায় ঘরের ভাত খেয়ে শুতে নিদ্রা যাবেন? তা নয়, দেশ উদ্ধারের নেশা এত সহজেই কাটবার নয় জেলার বাবু। কাটবে কাটবে, আর দেশ উদ্ধারের নেশা বেশ, তবে দেখাই যায়। বাড়ি আমাদের কি সারা জীবন এভাবে জেলে বসতে হবে? না হেমা, এত বড় স্বপ্ন এইভাবে শেষ হয়ে যেতে পারে না। চলতে পাকাতে হবে আবার নতুন করে। এই জেলখানা বন্ধ থেকে পৃথিবীর কোনো জেলখানায় কোনোদিন পারেনি। নাম মনিরুল শেখ। আমার নাম সাহার আলী শেখ। আমার নাম দিলো ঘোষ। আমার নাম গফুর শেখ। আমার নাম বিপুল চাকি। আমার নাম ধর্মনারায়ণ পলতা। আমার নাম জীবন সরকার।